হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। প্রবাবিলিটি বা সম্ভাবনা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটার আজকে পার্ট 4। এর আগে পার্ট 3তে আমি তোমাদের কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে তার 34 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে তার পরবর্তী অর্থাৎ 35 থেকে শুরু করে আরও বেশ কয়েকটা কোশ্চেন সলভ করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমার করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। সেই গ্রুপে তোমরা কীভাবে জয়েন হতে পারবে, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করব। সেই গ্রুপে তোমরা ভিডিও আপলোড করার পরেই তোমরা কন্টিনিউয়াসলি পিডিএফগুলো পেতে থাকবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করি। দেখো কোশ্চেন নাম্বার 35-এ কী বলছে দেখো। এ ও বি এই দুজন পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স এর মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে এবং পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক। এ এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা 0.5। এ ও বি একই সঙ্গে নির্বাচিত হওয়ার সর্বাধিক সম্ভাবনার মানটা 0.3। বি এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা যদি পি হয় তাহলে বিকল্পগুলির মধ্যে কোনটা সঠিক। পি ইকুয়ালস টু 0.9 হবে, পি লেস দেন অর ইকুয়ালস টু 0.5 হবে, পি ইকুয়ালস টু 0.5 হবে না পি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0.5 হবে, নির্ণয় করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ নির্বাচন হওয়ার সম্ভাবনা দিয়েছে 0.5, অর্থাৎ প্রবাবিলিটি অফ এটা দিয়েছে 0.5। ওকে, আর এখানে এ ও বি একই সঙ্গে নির্বাচিত হওয়ার সর্বাধিক সম্ভাবনা মান 0.3, অর্থাৎ একই সঙ্গে নির্বাচন হওয়া অর্থাৎ এ ইন্টারসেকশন বি তার যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটিটা এর সর্বাধিক যে সম্ভাবনা মান সেটা দিয়েছে 0.3, অর্থাৎ লেস দেন অর ইকুয়ালস টু 0.3। এই দুটো ইনফরমেশান তোমার কাছে দেওয়া আছে। তাহলে বি এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি অফ বি এটা যদি পি হয় তাহলে পিটা আমার কেমন হবে, সেটা 0.9-এর সঙ্গে সমান হবে, 0.5-এর সঙ্গে সমান হবে, না লেস দেন অর ইকুয়াল 0.5 হবে, না গ্রেটার দেন অর ইকুয়াল 0.5 হবে, সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, মানে প্রবাবিলিটি অফ বি নির্বাচনের সম্ভাবনাটা পি দিয়েছে। এবার পিটা কীরকম হবে তোমাকে নির্ণয় করতে হবে। তো দেখো দুটো ঘটনা এ ও বি, ঠিক আছে, তো এই দুটো ঘটনার যে ইউনিয়নের প্রবাবিলিটি, ঠিক আছে, সেটা কিন্তু অলওয়েজ লেস দেন অর ইকুয়ালস টু 1 হয়, এটা তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, এখন একটা ফর্মুলা আমরা জানি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সেটা সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তো যেহেতু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লেস দেন অর ইকুয়ালস টু 1 হয়, তাহলে এটা লেস দেন অর ইকুয়ালস টু 1, মানে আলটিমেটলি কী পাচ্ছি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস দেন অর ইকুয়ালস টু 1। ওকে, তাহলে প্রবাবিলিটি এর মানটা এখানে আমরা বসাবো 0.5, প্রবাবিলিটি অফ বি এর মানটা বসাবো যেটা পি দেওয়া আছে, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা লেস দেন অর ইকুয়ালস টু 1 আসছে। ওকে, আর এখান থেকে যদি আমরা মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করি, যেটা লেস দেন অর ইকুয়ালস টু 1, এটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস 0.5 মাইনাস পি, আর এই পিটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এটা প্লাস পি হয়ে যাবে, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস দেন অর ইকুয়ালস টু, এটা বিয়োগ করলে 0.5 থাকবে। ঠিক আছে, আর পি লেস দেন অর ইকুয়ালস টু 0.5 প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, और প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন 0.5 প্লাস, দেখো এ ইন্টারসেকশন বি এর যে প্রবাবিলিটি সেটা বলছে সর্বাধিক 0.3, তাহলে 0.3 যদি আমি এখানে বসাই তাহলে পি লেস দেন অর ইকুয়ালস টু 0.8 পাবো, তাই না। 0.5 প্লাস 0.3 সমান আমরা 0.8 পাচ্ছি, তাহলে পি লেস দেন অর ইকুয়ালস টু 0.8 হচ্ছে এখানে। আবার তোমরা মনে রাখবে যে কোনো দুটো ঘটনা এ ও বি, যে কোনো দুটো ঘটনা যদি এ হয় এবং বি হয় তাহলে এদের যে ইন্টারসেকশনের প্রবাবিলিটি অর্থাৎ এ ইন্টারসেকশন বি এদের যে প্রবাবিলিটি হয় সেটা অলওয়েজ লেস দেন অর ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ হবে, এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটাও কিন্তু প্রবাবিলিটি অফ বি হবে। ঠিক আছে, তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো দুটো ঘটনা এ ও বি তাদের ইন্টারসেকশন প্রবাবিলিটি এটা কিন্তু একটা
যে কোনো ঘটনার চেয়ে সবসময় কিন্তু সমান কিংবা তার থেকে ছোট হতে পারে। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, যেটা সবচেয়ে সর্বাধিক মানটা 0.3 দিয়েছে, আর লেস দেন অর ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি সমান দিয়েছে এখানে পি দেওয়া আছে। তাহলে এই দুটো আমরা যদি এখানে অসমীকরণগুলোকে যদি জুড়ে দিই তাহলে আমরা কী পাবো, 0.3 এর থেকে বড় হচ্ছে পিটা, আর এই পিটা আবার 0.8 এর থেকে ছোট হচ্ছে। এখন এই রেঞ্জের মধ্যে তুমি যদি অপশানগুলো একবার দেখো, অপশান পিতে রয়েছে 0.9, যেটা আমার এই রেঞ্জের মধ্যে থাকছে না। আচ্ছা, অপশান বিতে রয়েছে পি লেস দেন অর ইকুয়ালস 0.5, দেখো এটা ঠিক রয়েছে। অপশান বিটা এখানে কিন্তু আমার ঠিকঠাক রয়েছে, তাই না? তাহলে অপশান বি যেটা আমার রয়েছে পি লেস দেন অর ইকুয়ালস 0.5, এটাই আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি অপশানগুলো তুমি যদি দেখো, অপশান সিতে রয়েছে পি 0.5। এখন 0.5 আমি তো ডাইরেক্টলি বলতে পারি না, পির মান তো আমি 0.5 পাচ্ছি না সরাসরি, তাহলে এই মানটা আমি সরাসরি বলতে পারি না। ঠিক আছে, আবার যদি আমি বলি পি গ্রেটার দেন অর ইকুয়াল 0.5, তাহলে 0.5-এর থেকে পিটা বড়ো, এবার পিটা অনেক বড়ও তো হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এই অপশানটা কিন্তু আমরা ঠিক বলতে পারি না, এটাও ঠিক হলো না, এটাও ঠিক হলো না, কিন্তু এইটা ঠিকঠাক, অপশান বিটা ঠিকঠাক রয়েছে, কারণ পিটা 0.5 এর সমান কিংবা তার থেকে ছোট, এই মানটা ঠিকঠাক রয়েছে, এই জন্য অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন নাম্বার 36। ছাত্রদের সঙ্গে শ্রেণীতে মিলিত হয়ে একজন শিক্ষকের হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে 1/5। যদি একজন ছাত্র দুদিন অনুপস্থিত থাকে তবে তার অন্ততপক্ষে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনাটা 6/25 হবে, 7/25 হবে, 8/25 হবে, 9/25 হবে। দেখো কোশ্চেনটা বোঝো ভালো করে। কী বলছে, যে ছাত্রদের সঙ্গে একজন টিচার দেখা করছে। এখন দেখা করার পরে তার ইচ্ছা জেগেছে যে আমি স্টুডেন্টদের পরীক্ষা নেব। ঠিক আছে, তো হঠাৎ করে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে 1/5। ঠিক আছে, তাহলে পরীক্ষা না নেওয়ার সম্ভাবনা কত হবে, 4/5, তাই না? 1/5 যদি 5 ভাগের 1 ভাগ যদি নেওয়ার চান্স থাকে, তাহলে অবশ্যই 4 ভাগ না নেওয়ার চান্স থাকছে। যদি একজন ছাত্র দেখা হলো যে দুদিন অ্যাবসেন্ট রয়েছে, তাহলে অন্ততপক্ষে সে তার একটা পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার চান্সটা কীরকম দাঁড়াচ্ছে বা হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে মনে করছি যে প্রতিদিন পরীক্ষা হওয়ার যে ঘটনা, ঠিক আছে, প্রতিদিন পরীক্ষা হওয়ার যে ঘটনা, ঠিক আছে, সেটা মনে করছি দেখো পরীক্ষাটা কিন্তু যে কোনো দিন হতে পারে, হঠাৎ পরীক্ষা নেওয়ার ইচ্ছে হয়েছে, তাহলে আমি মনে করলাম যে প্রতিদিন পরীক্ষাটা মানে কবে হবে কোনো গ্যারান্টি নেই, তাহলে আমি প্রতিদিন পরীক্ষা হওয়ার ঘটনাটাকে ধরছি। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ সমান কত দেওয়া আছে, পরীক্ষাটা হওয়ার চান্সটা 1/5 দেওয়া আছে, তাই না? তাহলে প্রতিদিন পরীক্ষা না হওয়ার সম্ভাবনাটা কী হবে, প্রবাবিলিটি অফ কমপ্লিমেন্ট, যেটা হয়ে যায় 1/1 - 1/5, হয়ে যাচ্ছে 4/5। তাহলে প্রতিদিন পরীক্ষা না হওয়ার সম্ভাবনা আছে 4/5, হওয়ার সম্ভাবনা আছে 1/5। ঠিক আছে, এখন দেখো কোনো একটা ছাত্র বলছে দুদিন পরপর যদি অনুপস্থিত থাকে, তাহলে ছাত্রটি দুদিন অনুপস্থিত থাকে, এই দুদিনের মধ্যে কোনো দিনই পরীক্ষা না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কোনো সুযোগ নষ্ট না হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, দেখো এখানে আমি কী লিখলাম, দেখো কোনো ছাত্র বলছে যদি দুদিন অনুপস্থিত থাকে, তাহলে ছাত্ররা দুদিন অনুপস্থিত থাকলে ওই দুদিনের মধ্যে এখানে কী বের করতে হবে, দেখো অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা, মানে সে পরীক্ষা দিতে পারবে না। দেখা গেলো যেদিন সে অ্যাবসেন্ট হয়েছে সেদিন পরীক্ষা হলো,
তাহলে দিতে পারলো না, তাহলে সুযোগটা নষ্ট হয়ে গেল, তাই না? তাহলে ছাত্রটি দুদিন অনুপস্থিত থাকলে দুদিনের মধ্যে কোনো দিনে পরীক্ষা যদি না হয়, কোনো দিনে যদি পরীক্ষা না হয়, অর্থাৎ কোনো ছাত্রটির কোনো সুযোগ নষ্ট না হওয়ার সম্ভাবনা। দেখা গেলো যে দুদিন সে অ্যাবসেন্ট করেছে সেদিন কোনো পরীক্ষাই হয়নি, তাহলে তার সুযোগ তো নষ্ট হচ্ছে না। তাহলে নষ্ট না হওয়ার সম্ভাবনা কত হচ্ছে? দুদিনে সুযোগ নষ্ট না হওয়ার সম্ভাবনা কত হচ্ছে না, প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট সমান হয়ে যাবে 4/5 × 4/5। দেখো একদিন পরীক্ষা না হওয়ার সম্ভাবনা 4/5, তাহলে দুদিন যদি পরীক্ষা না হয়, যে দুদিন সে অ্যাবসেন্ট করেছে, তাহলে সেটা কত হচ্ছে 4/5 × 4/5। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছে 16/25। দুদিন পরীক্ষা না হওয়ার সম্ভাবনা মানে সুযোগ নষ্ট না হওয়ার সম্ভাবনা 16/25। তাহলে একদিন সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা মানে একদিন পরীক্ষা হওয়ার সম্ভাবনা, সেটা এখান থেকে যদি মাইনাস করে দিই তাহলে অ্যান্সারটা চলে আসবে, তাই না? তাহলে অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা সমান 1 - 16/25, তাই তো? কমপক্ষে একটা সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা কী হবে? 1 - 16/25, মানে 1 থেকে 16/25টাও বাদ দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 25 - 16/25, মানে এখান থেকে আমি 9/25 পেয়ে যাব, ঠিক আছে? একটা সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা চাইছে, তাহলে আমাকে কী করতে হবে? এখানে 16/25 কিন্তু বাদ দিতে হবে, 1 থেকে 16/25 বাদ দিতে হবে, ঠিক আছে? তারপরে থাকছে 9/25, যেটা আমার অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 37। মনে করো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যে যথেচ্ছভাবে নেওয়া একটি সংখ্যা 2 ও 3 দিয়ে বিভাজ্য হওয়া দুটি ঘটনা যথাক্রমে a ও b দিয়ে সূচিত হয়। a ও b স্বাধীন হবে যখন n সমান 96, n সমান 98, n সমান 99, n সমান 100 হবে। তো দেখো এখানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার কথা বলছে, তাই না? তাহলে প্রথম nটি স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু করে n অবধি, তাই না? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে 1 থেকে শুরু করে n অবধি কে বোঝাচ্ছে। তাহলে মোট সংখ্যা কতগুলো হচ্ছে? মোট সংখ্যা হচ্ছে n সংখ্যক সংখ্যা, ঠিক আছে? এখন n সংখ্যক সংখ্যার মধ্যে 2 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনাকে a দ্বারা প্রকাশ করছে এবং 3 দ্বারা বিভাজ্য ঘটনাকে b দ্বারা প্রকাশ করছে, তাই তো? তাহলে এখান থেকে n পর্যন্ত 1 থেকে শুরু করে n পর্যন্ত 2-এর যেগুলো গুণিতক হবে, তাই না? যেগুলো 2-এর গুণিতক হবে সেগুলাই তো 2 দ্বারা বিভাজ্য হবে, তাই না? 1 থেকে শুরু করে n সংখ্যক সংখ্যার মধ্যে যেগুলো 2-এর গুণিতক হবে সেগুলোই কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে, তাই তো? তাহলে n পর্যন্ত 2-এর গুণিতকের সংখ্যা হবে, গুণিতকের সংখ্যা হলো n/2, ঠিক আছে? তাহলে এই প্রবাবিলিটি অফ a, তাহলে অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা যদি a হয়, তাহলে a ঘটনা ঘটার চান্স মানে প্রবাবিলিটি অফ a সমান কত হবে? n/2/n। টোটাল হচ্ছে n সংখ্যক সংখ্যা, তার মধ্যে n/2 সংখ্যক সংখ্যা যেটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে চান্সটা আমার কত হচ্ছে? n/2/n, তাই তো? একই রকমভাবে n পর্যন্ত 3-এর গুণিতকের সংখ্যা হলো n/3। তাহলে প্রবাবিলিটি অফ b সমান কত হবে? n/3/n, তাই তো? এভাবে আমরা b ঘটনা ঘটা কিন্তু প্রবাবিলিটি পাবো n/3/n। টোটাল n সংখ্যক সংখ্যা এবং তার মধ্যে n/3 সংখ্যক সংখ্যা রয়েছে যেগুলো আমার 3 দ্বারা বিভাজ্য, তাই তো? এরপর আমরা a ইন্টারসেকশন b এর অর্থ কী? এর অর্থ হচ্ছে সংখ্যাটি 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য, সেটাই হচ্ছে আমার ইন্টারসেকশন, উভয় দ্বারা বিভাজ্য।
অর্থাৎ কত দ্বারা বিভাজ্য? 6 দ্বারা বিভাজ্য, তাই না? 2 3 এর লসাগু তো 6, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য। সেটাই আমার হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে n পর্যন্ত 6 এর গুণিতক এর সংখ্যা কত? 6 এর গুণিতকের সংখ্যা হলো n/6, তাই তো? তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত হবে? এ ইন্টারসেকশন বি সমান হবে n/6 বাই n, n/6/n, তাই তো? n/6/n। এখন বলে দেওয়া আছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন। তাহলে দেখো, স্বাধীন ঘটনা যদি হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে এখান থেকে যদি আমি মানগুলো বসিয়ে নিই তাহলে কী পাবো? দেখো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান এই যে এখন পেলাম n/6/n ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ সমান আমরা পেয়েছি n/2/n ইন্টু প্রবাবিলিটি অফ বি সমান পেয়েছি n/3/n। তাহলে এখান থেকে তুমি যদি একটা n কেটে দাও তাহলে কি পাবে? তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ n/6 সমান হচ্ছে n/2 গুণিত n/3/n, এটা পাচ্ছ। এরপরে আমি এখানে অপশানগুলো চেক করব। অপশান এতে আমার n সমান 96 দেওয়া ছিল, তাই তো? তাহলে n সমান 96 যদি আমি বাম পক্ষে বসাই তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটা কী আসবে? দেখো, n/6 রয়েছে, তাহলে 96/6, তাহলে 6 × 96 পাচ্ছি। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে তুমি যদি বসাও n সমান 96, তাহলে এখানে 96/2 গুণিত 96/3, এখানে 96, তাহলে এটাকে আমি গুণ করে 1/96 করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 96 কেটে দাও, 48 দুগুণে 96, 3 × 16 48, মানে ফাইনালি তুমি 16 পাচ্ছ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান চলে আসছে। তাহলে অপশান এতে যেটা n সমান 96 ছিল সেটাই আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে, কারণ ওই n সমান 96 জন্য এই সমীকরণটা এখানে আমরা স্যাটিসফাই হতে দেখছি, তাই তো? তাহলে n সমান 96, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 38। এখানে রয়েছে যে একটা থলিতে 8টা লাল বল এবং 5টা সাদা বল আছে। পুনঃস্থাপন না করে প্রতিবারে 3টে করে পরপর 2বার বল তোলা হয়। প্রথমবারে 3টি সাদা বল এবং দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা তোমাকে এখান থেকে অপশানগুলোতে চাইছে, ঠিক আছে? তো দেখো, এখান থেকে আমি মোট বল একটু হিসাব করে নেব। মোট বল 8টি লাল বল রয়েছে, 5টি সাদা বল, তাহলে 8 + 5 মোট হচ্ছে আমার 13টি বল, ঠিক আছে? তো প্রথমবারে 3টি সাদা বল তোলার সম্ভাবনা, প্রথমবারে 3টি সাদা বল তোলার সম্ভাবনা কী হবে? এখানে ভালো করে দেখো যে টোটাল বল আমার 13টা, তাই না? 13টার মধ্যে আমি কটা তুলছি? 13টার মধ্যে আমি 3টা তুলছি, তাই তো? 13টার মধ্যে প্রথমবারে 3টা তুলছি, তাহলে 13C 3 উপায় তুলতে পারি, তাই না? তাহলে 13C 3 উপায় তুলতে পারি। তাহলে এবারে এই 3টা বল তোলা হবে, সেই 3টা বলছে সাদা বল, ঠিক আছে? প্রথমবারে তোলা বলগুলো সাদা বল। এখন সাদা বল অল টোটাল রয়েছে কটি? সাদা বল অল টোটাল রয়েছে 5টি, তাহলে 5টার মধ্যে 3টা, তাহলে কত উপায় তুলতে পারি? 5C 3 উপায়, তাই না? অল টোটাল বল রয়েছে 13টা, তার মধ্যে 3টা তোলা হচ্ছে, তাহলে সেটা আমাকে নিচে রাখতে হবে। এবার অল টোটাল আমার যেটা সাদা বল সেটা হচ্ছে আমার 5টা, তাহলে 5টার মধ্যে যে 3টা বল তোলা হচ্ছে 3টাই সাদা, তাহলে 5টার মধ্যে 3টা সাদা বল আমরা কত রকম তুলতে পারি? 5C 3 উপায় তুলতে পারি। তাহলে প্রথমবারে 3টা সাদা বল তোলার যে সম্ভাবনা সেটা হচ্ছে 5C 3/13C3, ঠিক আছে? এবার দেখো, বলে দেওয়া আছে যে পুনঃস্থাপন না করে, অর্থাৎ ওই 3টা বলকে আবার কিন্তু থলির মধ্যে আমি ঢোকাবো না, ঠিক আছে? 3টা বল তোমাদের তোলা হয়েছে, তাহলে সেগুলো বাইরে থাকবে, ওটা প্রতিস্থাপন করবো না, অর্থাৎ পুনঃস্থাপন করবো না, অর্থাৎ সেগুলোকে আবার থলিতে ঢোকানো হবে না। তাহলে এখানে পুনঃস্থাপন না করলে থলিতে বল থাকবে,
3টা বাদ দিয়ে দাও, আর 3টে তুমি তুলেছো, তাহলে 13 - 3 সমান আছে 10টি। তাহলে থলির মধ্যে 10টি বল থাকছে, যার মধ্যে এখান থেকে ক্লিয়ার, যার মধ্যে সাদা বল কটি থাকবে? দেখো সাদা বল তুমি অলরেডি 3টা তুলেছো, তাই না? 3টে সাদা বল তুলেছো, তাহলে তোমার আর কটি বল থাকলো? সাদা বল থাকছে তোমার অল টোটালে সাদা বল ছিল 5টি, 5টি থেকে 3টি তুলেছো, তাহলে 5 - 3 অর্থাৎ 2টি, যার মধ্যে 2টি সাদা বল এবং 8টি লাল বল থাকবে। বুঝতে পেরেছো? যেহেতু তুমি 3টে সাদা বল তুলেছো, তাহলে তোমার 2টি সাদা বল পড়ে রয়েছে আর 8টি লাল বল পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে এবার দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা কত হবে? দেখো অল টোটাল এখন আমার বল থাকছে 10টা, তার মধ্যে 3টে তোলা হচ্ছে, তাহলে কত টাকা উপায় তুলতে পারি? 10C3 উপায়। এখন লাল বল অল টোটাল কটা রয়েছে? লাল বল আমার রয়েছে 8টা, 8টার মধ্যে 3টা, তাহলে 8C3 ফ্যাক্টোরিয়াল উপায়ে তুলতে পারি, 8C3 উপায়ে তুলতে পারি, তাই না? টোটাল বল হচ্ছে এখন আমার 10টা, 10টার মধ্যে 3টা আমরা 10C3 উপায়ে তুলতে পারি, সেটা নিচে রাখতে হবে। এখন লাল বল আছে 8টা, 8টার মধ্যে 3টাকে আমরা কতটা উপায়ে তুলতে পারি? 8C3 উপায়ে তুলতে পারি। তাহলে এটা আমার হচ্ছে এবার মোট সম্ভাবনা, এটা আমার নির্ণয়ের সম্ভাবনা হচ্ছে মোট সম্ভাবনা সেটা গুণ হয়ে যাবে। তাহলে 5C3/13C3 ইন্টু 8C3/10C3, এটা গুণ করতে হবে। এটা সিম্পলিফাই করলে তুমি অ্যান্সারটা এখান থেকে পেয়ে যাবে। তো চলো এখান থেকে ফর্মুলা অ্যাপ্লাই করো। দেখো আমরা NCR এর ফর্মুলা জানি, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমরা এখানে এটাকে সিম্পলিফাই করব। তাহলে এখানে দেখো 5C3 এটাকে আমরা লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 এখানে r ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 - 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে বাই এখানে লিখব 13 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 - 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 - 3 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 - 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখব 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই নিচে থাকছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটাকে উপরে করে নেব, তাহলে আমরা এখানে উপরে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটাকে লিখতে পারি 10 ফ্যাক্টোরিয়াল বাই 13 ফ্যাক্টোরিয়ালকে লিখব 13, 12, 11, 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে 8 ফ্যাক্টোরিয়াল বাই এটা হচ্ছে আমার 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এই 8টাকে ভেঙে নাও, তাহলে এটা 7, 6, 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটাকে উপরে করে দাও, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল উপরে এলো, এখানে থাকছে 7 ফ্যাক্টোরিয়াল আর নিচে থাকছে 10 ফ্যাক্টোরিয়াল, এটাকে 10, 9, 8, 7 ফ্যাক্টোরিয়াল করে নাও। ঠিক আছে, 7 ফ্যাক্টোরিয়াল কেটে দাও, এখান থেকে 5 ফ্যাক্টোরিয়াল কাটো, এখান থেকে 3 ফ্যাক্টোরিয়াল কেটে দাও, আর এখান থেকে 8 কাটো, এখান থেকে 10 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, 3 ফ্যাক্টোরিয়াল কেটে দাও, আর এখানে এটাকে তুমি 2 দুগুণে 4 2 কাটতে পারো, এটা 6 দুগুণে 12 হয়ে যাবে। 3 ফ্যাক্টোরিয়ালকে 3 ইন্টু 2 যদি করো, তাহলে এখান থেকে 3 দুগুণে 6 আর এখানে 6-এর সঙ্গে কেটে যাবে। আচ্ছা, আর কিছু কাটাকাটি যাবে, এখান থেকে 3 দুগুণে 6 কাটো, 5 দুগুণে 10 হয়ে যাবে, 3 3 9 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কাটাকুটি করে যেটা পড়ে থাকছে সেটা এখানে থাকছে 5 নিচে 13 11 নাকি 5/13 ইন্টু 11 ইন্টু এদিকে থাকছে 7 বাই এখানে 3 5 15 থাকছে না, আর তো কিছু নেই, 3 5 15, তাহলে এখান থেকে কেটে দাও 3 5 15, তাহলে এখানে থাকছে 7/13 গুণিত 33। এটাকে হিসাব করে দেখো কি আসছে।
এটা আসছে 7/429, ঠিক আছে। তো এটা আমার হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো এই অ্যান্সারটা তুমি পেয়ে যাবে অপশান ডিতে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 39। একটা থলিতে 5টা সাদা 7টা লাল এবং 3টি কালো বল আছে। পুনরায় প্রতিস্থাপন না করে, অর্থাৎ যে বলগুলো তুমি তুলবে সেগুলো কিন্তু আবার থলির মধ্যে ঢোকানো যাবে না, ঠিক আছে। একটা করে 3বার 3টি বল নাকি, একটি করে 3টি বল তোলা হয়েছে, মানে পরপর একটা একটা করে 3বার তোলা হয়েছে। একটিও লাল বল না হওয়ার সম্ভাবনা এখানে তোমাকে চাইছে। তো দেখো এই কোশ্চেনটা 38 অর্থাৎ 38 দাগের মতোই। তো তোমরা এটা ওইভাবেই বাড়িতে করে নেবে। যদি না পারো তাহলে আমার কমেন্ট করবে, কিংবা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো তাহলে পিডিএফের মধ্যে অবশ্যই তোমরা এর সলিউশনটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকছে, এটা বাড়িতে করবে, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 40। যদি এ ও বি দুটি ঘটনা এবং প্রবাবিলিটি বি নট ইকুয়ালস টু 1 হয়, তবে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট এটার মানটা কী হবে সেটা তোমাকে এখান থেকে বের করতে হবে। তো দেখো এখানে যেটা আমাকে চাইছে সেটা হচ্ছে প্রবাবিলিটি এ বাই বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। দেখো আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা অনুযায়ী প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট সমান আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। ওকে, দেখো প্রবাবিলিটি অফ এ বাই বি যদি ফর্মুলা দেখো তাহলে কি হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে। তো এখানে তোমরা বি এর জায়গায় বি কমপ্লিমেন্টকে ভাবো, তাহলে আমার ফর্মুলাটা কী হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই নিচে বি প্রবাবিলিটি অফ বি থাকে, এক্ষেত্রে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট হবে, কারণ এখানে বি কমপ্লিমেন্ট রয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এখানে ফর্মুলাটা লিখলাম, ঠিক আছে। এরপরে দেখো আমরা যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দেখি, ঠিক আছে, এটার একটা ফর্মুলা রয়েছে, এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এরকম আকার কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। আবার দেখো এর নিচে যেটা আমার প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট রয়েছে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। এখন এই মানগুলো যদি এখানে বসাই তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট সমান পেয়ে যাবে, দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট সমান আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে। এখন এই অপশানটা দেখো তুমি অপশান এতে পেয়ে যাবে, ঠিক আছে। প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট সমান আছে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 41। যদি প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু স্মল এ হয়, প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু স্মল বি হয়, তবে বিকল্পগুলির মধ্যে কোনটা সঠিক হবে। এখানে 4টা কন্ডিশন দিয়েছে। তো দেখো এখানে এ ঘটনা প্রবাবিলিটি দিয়েছে স্মল এ, আবার বি ঘটনা ঘটার প্রবাবিলিটি দিয়েছে স্মল বি, এগুলো আমার দেওয়া আছে। তাহলে এখানে কোন অপশানটা কোন কন্ডিশানটা ঠিকঠাক রয়েছে সেটা আমাকে যাচাই করতে হবে। তো দেখো এ বি যদি দুটো ঘটনা হয় তাহলে দুটো ঘটনার যে সংযোগ অর্থাৎ এ ইউনিয়ন বি তার প্রবাবিলিটি কী হয়, অলওয়েজ কিন্তু লেস দেন অর ইকুয়ালস টু 1 হবে, ঠিক আছে। দুটো ঘটনার সংযোগের প্রবাবিলিটি, ঠিক আছে, সবসময় কিন্তু 1 বা 1-এর থেকে ছোট হয়, ঠিক আছে। তো এখন দেখো এখান থেকে আমরা একটা যে ফর্মুলা জানি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এটা বি হবে, ঠিক আছে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর যে ফর্মুলা জানি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যদি লেস দেন অর ইকুয়ালস টু 1 হয় তাহলে এটা মানটা কিন্তু আমরা আলটিমেটলি লেস দেন অর ইকুয়ালস টু 1 পাবো, তাই তো। or probability of A plus probability of B minus probability of A intersection B less than or equals to 1। এখান থেকে যদি আমি মানগুলো বসাই তাহলে probability of A দেওয়া আছে স্মল a, probability of B দেওয়া আছে স্মল b মাইনাস probability of A intersection B less than or equals to 1 or মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস দেন অর ইকুয়ালস টু 1। এখানে এ বিকে আমরা এখানে ডান দিকে পাঠিয়ে নেব, মাইনাসে মাইনাস বি হয়ে যাবে।
এরপর বুথ সাইড যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আর এদিকে যে সাইনটা রয়েছে সাইনটা কিন্তু বদলে যাবে, তোমরা প্রত্যেকে জানো যে মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করলে একটা অসমীকরণের সাইনগুলো বদলে যাবে, মানে লেস দেন অর ইকুয়ালটা গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যাবে। এটা মাইনাস এটা প্লাস এ, মাইনাস বিটা প্লাস বি, আর ওয়ানটা হয়ে যাবে মাইনাস ওয়ান, মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান পাচ্ছ গ্রেটার দেন অর ইকুয়াল এ প্লাস বি মাইনাস ওয়ান। এরপর আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি যে ফর্মুলা জানি, প্রবাবিলিটি অফ এ বাই বি সমান হয় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই নিচে বি রয়েছে তাহলে প্রবাবিলিটি অফ বি, এই ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, এখান থেকে যদি আমরা মানটা বসাই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা দেখলাম সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস ওয়ান আসছে। ঠিক আছে, তো আর এদিকে প্রবাবিলিটি অফ বি এটা আমার স্মল বি দেওয়া রয়েছে অঙ্কে, তাহলে এটা প্রবাবিলিটি অফ এ বাই বি সমান আমরা পাচ্ছি এটা ইকুয়ালটা গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি গ্রেটার দেন অর ইকুয়াল এ প্লাস বি মাইনাস ওয়ান বাই বি পাচ্ছি। ঠিক আছে, এখন এটা কোন অপশানে রয়েছে দেখো, অপশান এটা তুমি যদি লক্ষ্য করো তাহলে অপশান নিতে দেখো প্রবাবিলিটি অফ এ বাই বি গ্রেটার দেন এ প্লাস বি মাইনাস ওয়ান বাই বি রয়েছে। বাকি অপশানগুলো কোনোটাই কিন্তু সেইভাবে আমার ঠিকঠাক মিশছে না বা ম্যাচ করছে না, তাহলে অপশান এটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, শুধু ইকুয়াল সাইনটা নেই কিন্তু গ্রেটার দেনটা ঠিকঠাক রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 42। এখানে দেখো 1 2 3 থেকে 100 অবধি চিহ্নিত 100টা টিকিট থেকে উদ্দেশ্যহীনভাবে 4টা টিকিট তোলা হয়। আচ্ছা, 100টা টিকিটের মধ্যে 4টা টিকিটকে তুলছে। দুটি টিকিটের চিহ্নিত অঙ্কটা 1 থেকে 40 এবং অপর দুটি টিকিট 41 থেকে 100 হওয়ার যে সম্ভাবনা সেটা তোমাকে এখানে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো এখানে লক্ষ্য করে দেখো এখানে মোট টিকিট কত, মোট টিকিট হচ্ছে 1 থেকে 100 অবধি বলেছে, তাহলে মোট টিকিট হচ্ছে 100টি, তাই না? তাহলে 100টি টিকিটের মধ্যে উদ্দেশ্যহীনভাবে 4টা সিলেক্ট করেছে, 4টা তুলছে, তাই তো? তাহলে 100টি টিকিটের মধ্যে 4টি নির্বাচন করার উপায়, 100টার মধ্যে 4টা নির্বাচন করার উপায় হচ্ছে 100C4, তাই তো? 100C4 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো বলেছে 1 থেকে 40, ঠিক আছে, দুটি টিকিটের চিহ্নিত অঙ্কটা হবে 1 থেকে 40, তাহলে 1 থেকে 40 পর্যন্ত মোট টিকিট সংখ্যা কত হবে? মোট টিকিট সংখ্যা হয়ে যাবে 40, তাই না? 1 থেকে 40 পর্যন্ত মোট টিকিট কটা? মোট টিকিট হচ্ছে 40টা। এখন 40টা থেকে দুটি বলছে, দুটি উঠবে, 40টা থেকে দুটি হওয়ার সম্ভাবনা, তাহলে 40টি থেকে দুটি টিকিট তোলার সম্ভাবনা, 40টা থেকে দুটা তোলার সম্ভাবনা কত হবে? তোলার সম্ভাবনা হয়ে যাবে তোমার, সরি সম্ভাবনা না, উপায় হবে। তোলার উপায় কতগুলো? উপায় হচ্ছে 40C2। ঠিক আছে, এখন বাকি দেখো 41 থেকে শুরু করে 100, না 41 থেকে 100 পর্যন্ত মোট টিকিট কতগুলো হচ্ছে দেখো, 41 থেকে 100 পর্যন্ত মোট টিকিট হচ্ছে 100 মাইনাস 40 করে দাও, তাহলে হয়ে যাবে 60টি, তাই না? এবার 60টি থেকে দুটি তোলা বলছেন, 41 থেকে 100টি তোলার সম্ভাবনা, তাহলে 41 থেকে 100টি 100 পর্যন্ত, 41 থেকে 100 পর্যন্ত দুটি তোলার সম্ভাবনা। তো এখান থেকে আমরা বের করব যে 41 থেকে 100 পর্যন্ত টিকিটের মধ্যে দুটি তোলার উপায় কতগুলো বলে দেখো, মোট টিকিট 60টা, আমি দুটোকে কীভাবে কত রকম উপায় তুলতে পারি? 60C2 উপায় তুলতে পারি, তাই তো? তাহলে দেখো মোট টিকিট হলো 100টি, এবার 100টা টিকিটের মধ্যে 4টা নির্বাচন করছে, আমি কত উপায় নির্বাচন করতে পারি? 100C4 উপায়ে। 1 থেকে 40 পর্যন্ত মোট যে 40টা টিকিট
তাদের মধ্যে দুটো টিকিট আমরা কত রকম উপায় তুলতে পারি, 40C2 উপায়ে তুলতে পারি। এবার বাকি রইল 60টি টিকিট। এই 60টি টিকিটের মধ্যে আর দুটো টিকিট আমরা কত রকম উপায় তুলতে পারি, 60C2 উপায়ে তুলতে পারি। এখন সবগুলোকে তুমি যদি জুড়ে দাও তাহলে নির্ণয়ের সম্ভাবনাটা তুমি কী পাবে, নির্ণেয় সম্ভাবনাটা হয়ে যাবে তোমার অল টোটাল টিকিট হচ্ছে 100টি, তার মধ্যে তুমি তুলছো 2টি, তাহলে 100C2টা তোমার নিচে হয়ে যাচ্ছে। এখন প্রথম 40টাকে তুমি কত রকম উপায়ে তুলতে পারছো, 40C2 উপায়ে, এবং পরের 60টাকে তুমি তুলতে পারছো, পরের 60টার মধ্যে 2টাকে তুলতে পারছো 60C2 উপায়ে। তাহলে নির্ণয়ের সম্ভাবনা আমার এটাই হয়ে যাবে 40C2 × 60C2 বাই 100C2। ঠিক আছে, তো সরি 100টার মধ্যে এখানে নিচে 100টার মধ্যে 4টা তুলছে, এটা ভুল হয়ে গেছে একটু, 100টার মধ্যে 4টা তুলছে। ঠিক আছে, দুটো হচ্ছে 40টার মধ্যে আর 60টার মধ্যে আর দুটো। তো এটা দেখো কোন অপশানে আমার রয়েছে, অপশান ডিতে তুমি এটা পেয়ে যাবে 40C2 × 60C2 বাই 100C4। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 43। মনে করো এ ও বি ঘটনা দুটি স্বাধীন এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে 0.58 ও প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 0.12। প্রবাবিলিটি অফ এ এর সম্ভাব্য মানগুলো কী কী হবে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলে দেওয়া আছে এ ও বি ঘটনা দুটো পরস্পর স্বাধীন ঘটনা। তাহলে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। ওকে, তো এখান থেকে যে মানগুলো দিয়েছে সেই মানগুলো আমরা বসিয়ে নেব। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান দিয়েছে 0.12 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি অর প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি সমান হচ্ছে 0.12। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে নাম দেব। ঠিক আছে, এখন আবার দেখো ফর্মুলা জানি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখানে যদি আমরা মানগুলো পুট করি, দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়নে বি এর মানটা দিয়েছে এখানে, সরি এটা 0.58 প্লাস প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এটা মানটা দেওয়া আছে 0.12। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি সমান আমরা পেয়ে যাব 0.58 প্লাস 0.12। প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এটা যোগ করলে হয়ে যাবে 8 10 আর 2 10 0 হাতে 1 5 6 1 7 আর এখানে হয়ে যাচ্ছে 0, তাহলে 0.70। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দেব। ঠিক আছে, এরপরে আমরা প্রবাবিলিটি অফ এ কে আমরা মনে করব এক্স এবং প্রবাবিলিটি বিকে মনে করব ওয়াই। ঠিক আছে, প্রবাবিলিটি অফ একে যদি এক্স মনে করি আর প্রবাবিলিটি বিকে যদি ওয়াই মনে করি, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কী পাবো, তাই 1 নম্বর সমীকরণ হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে এখানে আমরা এক্স ইন্টু ওয়াই লিখতে পারবো, কারণ আমরা এক্স ওয়াই ধরে রেখেছি। তাহলে এক্স ইন্টু ওয়াই সমান হয়ে যাবে 0.12। ঠিক আছে, এখন এটা আমার 1 নম্বর হচ্ছে। এবার 2 নম্বর সমীকরণটাকে তুমি যদি দেখো, তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, তাহলে এখানে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই সমান কত, 0.70। আমরা 1 নম্বর 2 নম্বর সমীকরণগুলোকে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখন এই যে 2 নম্বর সমীকরণটা, এই 2 নম্বর সমীকরণ থেকে যদি ওয়াইয়ের মানটা বের করি, তাহলে ওয়াই সমান আমরা পাবো 0.70 মাইনাস 6। ঠিক আছে, এই মানটা আমরা এখানে বসাবো, 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে কি আসবে, তাহলে এখানে দাঁড়িয়ে দিয়ে দিই ওয়াই সমান 0.70 মাইনাস এক্স। এটাকে এক নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো 1 নম্বর সমীকরণ তুমি যদি বসাও ওয়াইয়ের পরিবর্তে, তাহলে এক্স ইন্টু ওয়াইয়ের পরিবর্তে বসাবো আমরা 0.70 মাইনাস এক্স ইকুয়ালস টু দেওয়া আছে 0.12। ঠিক আছে, তো এটাকে আমরা সিম্পলিফাই করব, অর 0.70 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0.12, অর এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 0.70 এক্স প্লাস 0.12 সমান আমরা 0 পাবো। ঠিক আছে, এখন এই বুথ সাইড
ঠিক আছে। উভয় পক্ষে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই, উভয় পক্ষে 100 দিয়ে গুণ করে পাই, উভয় পক্ষে যদি 100 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 100x²। 100 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 70x, এটা 12 সমান 0 হবে। ঠিক আছে। এরপর এটাকে মধ্য ছক বিশ্লেষণ, মিডিলটার ফ্যাক্টরাইজেশন করব। তাহলে এখান থেকে আমরা যদি 70কে ভাঙি, এখানে হচ্ছে 12 100 হচ্ছে 1200কে আমরা ভাঙবো, এটা 40 30-এ ভাঙবো, তাহলে 100x² মাইনাস 40x মাইনাস 30x প্লাস 12 ইকুয়ালস টু 0। আর এখান থেকে 20x কমন যাবে, তাহলে 20x কমন নিলে থাকবে 5x মাইনাস 2, এখান থেকে -6 কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে 5x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে তাহলে 5x মাইনাস 2, এখান থেকে 20x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি এক্সের দুটো মান পাবে, একটা হচ্ছে 2/5 আর একটা পাবে 6/20, 6/20, তাই তো। তাহলে x সমান 2/5 মানে হচ্ছে এখান থেকে 0.4 আসবে, আর এখান থেকে 6/20 মানে এটা অ্যান্সার তুমি পাবে 0.3। এখন দেখো এক্স মানে কি, এক্স আমরা ধরেছিলাম প্রবাবিলিটি অফ এ কে, তাই না। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান আমরা 0.4 পাচ্ছি আর একটা 0.3 পাচ্ছি, তাই তো। এখন 0.4 আর 0.3 আমার কোন অপশানে রয়েছে, দেখো অপশান বিতে রয়েছে, তাই না। প্রবাবিলিটি এর সম্ভাব্য যে মানগুলো চাইছে সেটা আমার অপশান বিতে রয়েছে, 0.3 ও 0.4। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 44। এ বি সি ঘটনা তিনটি এমন যে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 0.3, প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু 0.4, প্রবাবিলিটি অফ সি ইকুয়ালস টু 0.8। এ ইন্টারসেকশন বি তার প্রবাবিলিটি হচ্ছে 0.08, এ ইন্টারসেকশন সি তার প্রবাবিলিটি হচ্ছে 0.28, আর এ বি সি তিনটা ইন্টারসেকশনের প্রবাবিলিটি 0.09। যদি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0.75 হয়, তাহলে বি ইন্টারসেকশন সি তার প্রবাবিলিটি কোন রেঞ্জের মধ্যে থাকবে সেটা তোমাকে এখানে চাইছে। তো চলো এখান থেকে আমরা শুরু করি। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সির আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে। এখন এই ফর্মুলাতে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা কী পাবো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, প্রবাবিলিটি অফ এ সমান দিয়েছে 0.3, প্রবাবিলিটি অফ বি সমান দিয়েছে 0.4, প্রবাবিলিটি অফ সি সমান দিয়েছে 0.8 মাইনাস এ ইন্টারসেকশন বি তার প্রবাবিলিটি হচ্ছে 0.08 মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এ ইন্টারসেকশন সি তার প্রবাবিলিটি দিয়েছে এখানে 0.28 প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান দিয়েছে 0.09। ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো 1.23 মাইনাস থাকছে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি। ওকে। এখন আমরা জানি তিনটা ঘটনা যদি এ বি সি হয় তাহলে এদের সংযোগের যে প্রবাবিলিটি অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এদের যে প্রবাবিলিটি হয় এটা প্রবাবিলিটি অলওয়েজ কিন্তু লেস দেন অর ইকুয়ালস টু 1 হবে, সবসময় 1 কিংবা 1-এর থেকে ছোটো হয়। তাহলে এটার আমরা মান যেটা পেলাম 1.23 মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি এটা লেস দেন অর ইকুয়ালস টু 1 হবে, और মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি লেস দেন অর ইকুয়াল 1, এটাকে দিয়ে পাঠিয়ে দেবো তাহলে -1.23 और বুথ সাইড আচ্ছা একটু সিম্পলিফাই করে নিই, মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি লেস দেন অর ইকুয়ালস এটা হয়ে যাবে -0.23। বুথ সাইড যদি মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে এটা প্লাস বি ইন্টারসেকশন সি এর সাইনটা বদলে যাবে, লেস দেন অর ইকুয়ালটা গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যাবে,
0.23, মানে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি সমান পাচ্ছি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0.23। ওকে, আবার দেখো অঙ্কে বলে দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0.75, তাই না? তো এটাকে আমরা একটু যদি এখানে লিখে নিই তাহলে আমরা কী পাবো, দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা দিয়েছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0.75। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান আমরা এখানে কী পেলাম, এটাকে যদি 1 নম্বর সমীকরণের নাম দিই তাহলে আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 1.23 মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি, এটা আমরা লিখতে পারি গ্রেটার দেন অর ইকুয়াল 0.75। ওকে, তো এখানে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি গ্রেটার দেন অর ইকুয়াল 0.75, এটাকে দিয়ে পাঠিয়ে দাও মাইনাস 1.23 और মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি গ্রেটার দেন অর ইকুয়াল, এটাকে সিম্পলিফাই করলে পাবে মাইনাস 0.48। ওকে, তো এখন বুথ সাইড যদি এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি, মাইনাস দিয়ে গুণ করলে এই সাইনটা বদলে যাবে, এটা লেস দেন অর ইকুয়াল হয়ে যাবে, আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 0.48। ওকে, এখন আমরা এখানে শর্তটাকে আর এখানে শর্তটাকে যদি একসাথে জুড়ে দিই তাহলে আমরা কি পাবো, দেখো 0.23 এর থেকে বড় হচ্ছে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি, এবার তার থেকে বড় হচ্ছে 0.48, তাই না? একসাথে জুড়ে দিলে আমরা এরকম একটা কিন্তু সম্পর্ক পাচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সিটা কোন রেঞ্জের মধ্যে থাকছে, 0.23 থেকে 0.48-এর মধ্যে। এখন এটা কোন অপশানে রয়েছে, অপশানগুলো একবার দেখে নাও। অপশান এতে দেখো 0.23 লেস দেন অর ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি লেস দেন অর ইকুয়ালস টু 0.48। দেখো আমাদের এটাই এসছে, তাহলে অপশান এ এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 45, এ বি সি ডি ঘটনা চারটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। যদি বি সি এবং ডি ঘটনার প্রতিকূলে সুযোগ যথাক্রমে 7:2, 7:5 এবং 13:5 হয় তবে এ ঘটনার অনুকূলে সুযোগ কি হবে সেটা তোমাকে বের করতে হবে এখান থেকে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো এ বি সি ডি চারটি ঘটনা পৃথক এবং সম্পূর্ণ, তাহলে যদি ঘটনা চারটি সম্পূর্ণ হয় তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি প্লাস প্রবাবিলিটি অফ ডি এটা সমান 1 হবে। ঠিক আছে, সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে আমরা এদের চারটি সংখ্যার প্রবাবিলিটিগুলোর যোগফলটা কিন্তু 1 পাবো। ঠিক আছে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসেবে নাম দিচ্ছি। ঠিক আছে, তো এখন দেখো বি ঘটনার প্রতিকূলে সুযোগ দিয়েছে আমার 7:2, তাই তো? বি ঘটনা প্রতিকূলে সুযোগ দিয়েছে 7:2, তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ বি সমান পেয়ে যাব, মানে বি ঘটনা ঘটার যে সুযোগ সেটা হচ্ছে 2/7 + 2 অর্থাৎ 9, তাহলে 2/9 হচ্ছে ঘটনাটি ঘটার সম্ভাবনা। ঠিক আছে, একই রকমভাবে সি ঘটনা প্রতিকূলে সুযোগ দিয়েছে 7:5, তাহলে সি ঘটনাটি ঘটার সম্ভাবনা মানে প্রবাবিলিটি অফ সি সমান পেয়ে যাব 5/7 + 5 অর্থাৎ 12। ডি ঘটনা ঘটার প্রতিকূলে সুযোগ 13:5, তাহলে প্রবাবিলিটি অফ ডি মানে ডি ঘটার সম্ভাবনা হচ্ছে 5/13, 18। তাহলে আমরা এখান থেকে প্রবাবিলিটি অফ বি সি এবং ডিগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এবার 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, মানে 1 নম্বর সমীকরণে যদি মানগুলো বসাই 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণে আমরা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এর মানটা বসাবো। বি সমান পেয়েছে 2/9, সি সমান পেয়েছে 5/12, ডি সমান পেয়েছি 5/18 সমান 1 হয়ে যাবে। তো এখান থেকে প্রবাবিলিটি অফ এ সমান আমরা পাবো 1 - 2/9 - 5/12 - 5/18 और প্রবাবিলিটি অফ এ, এটা যদি লসাগু করে না তাহলে
লসাগু 36 হবে, তাহলে 36 মাইনাস 4 9 36, 4 দুগুণে 8, 3 12 36, 3 5 15, 18 দুগুণে 36, 5 দুগুণে 10। আর প্রবাবিলিটি অফ এ এটা সমান তাহলে পেয়ে যাচ্ছ, এটা হয়ে যাচ্ছে 3/36 হবে, ঠিক আছে। কাটাকুটি করলে 1/12 পাচ্ছ, মানে প্রবাবিলিটি অফ এ সমান হচ্ছে 1/12। ওকে, তাহলে এ ঘটনাটি ঘটার সম্ভাবনা হলো 1/12। তাহলে এ ঘটনাটি অনুকূলে সুযোগ হবে 1:12 - 1, অর্থাৎ 1:11। এটা অপশান সিতে তুমি পেয়ে যাবে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।